বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি কলিমুল্লাহ গ্রেফতার দেখানো হলো মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়াকে। ফেব্রুয়ারিতে ভোট আয়োজন নিয়ে কর্মচঞ্চল ইসি, প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি নিয়ে চলছে কমিশনের বৈঠক। আওয়ামী অপশাসনের বিরুদ্ধে জুলাই আন্দোলন সবার অর্জন, ভূমিকা রয়েছে প্রবাসী সহ সর্বস্তরের মানুষের, তারেক রহমানের মন্তব্য। আশুলিয়ায় সংঘটিত গণহত্যা ও 6 জনের লাশ পোড়ানোর মামলা, সাবেক এমপি সাইফুল সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকেই তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ডিএমপি জানিয়েছে, দুর্নীতির অভিযোগে দুদকের একটি মামলায় তাকে গ্রেফতারের নির্দেশনা ছিল। দুদকের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। গত 18 জন বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের কাজের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ভিসি কলিমুল্লাহ সহ 5 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। উপাচার্য থাকাকালে নাজমুল আহসান কলিমুল্লাহর বিরুদ্ধে বহু অনিয়মের অভিযোগ ওঠে। মাসের পর মাস ক্যাম্পাসে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে আন্দোলনও হয়েছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিনকে ভাটারা থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ডিএমপির মিডিয়া শাখার উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান জানিয়েছেন, বুধবার রাতে সুমাইয়াকে গ্রেফতার করা হয়। তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার আদালতে তোলা হবে। এই মামলায় অন্য আসামিদেরও আইনের আওতায় আনার কথা বলেন ডিসি মিডিয়া। 8 জুলাই বসুন্ধরার কেবি কনভেনশন হলে তারা ভাড়া নিয়েছিল বিদেশে লোক পাঠানোর প্রশিক্ষণের মিথ্যা তথ্য দিয়ে। সেখানে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করার দাবি করেন গোয়েন্দারা। এ ঘটনায় 13 জুলাই ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলা করা হয়েছিল। গ্রেফতার করা হয়েছে 28 জনকে। এই ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগটা খতিয়ে দেখছি এবং বিস্তারিত তদন্তের জন্য তার রিমান্ড চাইব। এই ঘটনার সাথে জড়িত অন্যান্য যারা রয়েছে তাদের উদ্দেশ্য কী ছিল, এখানে কারা কারা অংশগ্রহণ করেছিল, সেগুলো আমরা বিস্তারিত তদন্ত করছি। বিভিন্ন রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের জন্য তারা এখানে এক হয়েছিল এবং তাদের কিছু সে উদ্দেশ্যে প্রশিক্ষণের ব্যবস্থা ছিল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে। 5 আগস্ট পরবর্তী প্রথমবারের মতো সচিবালয়ে এই বৈঠক হয়। এতে উপদেষ্টা পরিষদ সদস্য ছাড়াও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতেই জুলাই আগস্টের শহীদ ও আহতদের জন্য দোয়া করা হয়। পর্যালোচনা করা হয় গেল মে থেকে জুলাই মাসে নেয়া উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তগুলো। প্রধান উপদেষ্টা সরকারের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট নির্দেশনাও দেন। বৈঠকের বিস্তারিত জানাতে বেলা 2:15টায় সচিবালয়ে ব্রিফিং করা হবে। 2026 সালের ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দেয়া চিঠি পেয়েছে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ এটি নিশ্চিত করেছেন। এদিকে প্রধান নির্বাচন কমিশনার KMM নাসির উদ্দিনের সভাপতিত্বে নবম কমিশন সভা করেছে ইসি সচিবালয়। এর আগে বুধবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ইসিকে একটি চিঠি দেয়া হয়। এতে উল্লেখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। এতে বিগত 15 বছরে নাগরিকদের ভোট দিতে না পারার প্রেক্ষাপট তুলে ধরে আগামী নির্বাচনে ভোট উৎসবের মধ্য দিয়ে স্মরণীয় করে রাখার কথা জানানো হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার এই তারিখের মধ্যেই ভোট আয়োজনের প্রস্তুতির কথা তুলে ধরে জানান, 2026-এর ফেব্রুয়ারিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে ভোটের অন্তত 2 মাস আগেই তফসিল দিতে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, RPO সংশোধন, প্রবাসী ভোট পদ্ধতির অগ্রগতি সহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। ইসির সভাপতিত্বে সভা করেছে ইসি সচিবালয়। আওয়ামী অপশাসনের বিরুদ্ধে জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একক অর্জন নয়, এটিকে সবার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, প্রবাসী সহ এই আন্দোলনে সর্বস্তরের মানুষের অবদান রয়েছে। সাবেক নৌবাহিনী প্রধান ডক্টর জুবাইদা রহমানের বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের 41তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লন্ডনে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। মাহবুব আলী খান সাহেবের বিষয়
উনি একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন, দেশের জন্য উনি কাজ করেছেন। যে গত বছর 5ই আগস্ট যে বিজয় আমরা অর্জন করেছি, এই বিজয়টি কোনো একক কোনো সংগঠন বা কোনো দলের দ্বারা সম্ভব ছিল না। সমাজের সর্বস্তরের মানুষ, প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছিলেন বলেই এই আন্দোলনটি সফল হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। আমি সকলকে অনুরোধ করব যে আসুন, আমাদের যেই সুযোগটি এসছে দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য, আমাদের যেই সুযোগটি এসছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবার জন্য, আমরা সেই সুযোগটিকে কাজে লাগাই। সারা বিশ্বে যত বাংলাদেশি প্রবাসী আছেন, যারা বিগত আন্দোলনের, স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে প্রবাসীদের বিপুল সংখ্যক মানুষ যার যার অবস্থান থেকে সেই আন্দোলনকে সফল করার জন্য বিভিন্নভাবে অবদান রেখেছেন। প্রত্যেকটি মানুষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। নতুন দল হিসেবে এনসিপির ইশতেহার ঘোষণাকে স্বাগত জানিয়ে বিশ্লেষকরা বলেছেন, সেকেন্ড রিপাবলিক ও নতুন সংবিধানের ধারণা দলটিকে বিতর্কের মুখে ফেলতে পারে। এই ইশতেহারকে অস্পষ্ট এবং এর ভাষাকে সাধারণ মানুষের জন্য কিছুটা জটিল বলেও মনে করছেন তারা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের 5 মাস পর 24 দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নতুন বাংলাদেশ গড়ে তোলাই লক্ষ্য দলটির। একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যয়ই আমাদের প্রেরণা। বিশ্লেষকরা বলছেন, এনসিপির এই ইশতেহারে কিছুটা নতুনত্ব আর কিছুটা অস্পষ্টতা আছে, তবে দলটির রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে। মনে হয়েছে যে তারা একটা ভিশন, প্রত্যেকটা ইস্যুতে ধরেন বিভিন্ন ইস্যুতে তার কতগুলো ভিশন আছে, সেটার মধ্যে কোনটা গোল, কোনটা কিভাবে অ্যাচিভেবল, এই জায়গাগুলিকে তারা এখনো পর্যন্ত ক্লারিফাই করেন। তো আমি তারপরে মনে করব যে এটা একটা ভালো সুন্দর ধরেন এক ধরনের নতুন বাংলাদেশের যে গল্পটা তারা বলতে চাইছে সেটার একটা ছায়া ওইখানে আছে। এই ইশতেহারের ভাষা, শব্দ চয়ন অনেক কঠিন। আমরা সবসময় দেখেছি যে আমরা যত কঠিন ভাষায় বলি না কেন, যত কিছু বলি না কেন, যত সমস্যায় দেখি না কেন, এনসিপি কতটা সাধারণ মানুষকে কানেক্ট করতে পারবে, সাধারণ মানুষের মধ্যে ক্যাম্পেইন করতে পারবে, তাদের সমর্থন সংগ্রহ করতে পারবে, সমর্থন ভিত্তি পাবে, ততই কিন্তু এই ইশতেহারের গুরুত্ব বাড়বে। এনসিপির সেকেন্ড রিপাবলিক এবং নতুন সংবিধানের লক্ষ্য ভোটের রাজনীতিতে দলটিকে কতটা সুবিধা দেবে তা নিয়েও প্রশ্ন আছে বিশ্লেষকদের। রিপাবলিক গঠন করার মধ্যে কোনো আসে যায় না, কারণ এটা হলো পৃথিবীতে বহু দেশেই সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ রিপাবলিকও হয়েছে। আপনি সংসদ জনগণের প্রয়োজনে বিভিন্ন সময় পরিবর্তন করতে পারেন সংবিধান, কিন্তু এখন এটা জনগণের কাছে এটার আপিল থাকবে কিনা, নাগরিক এটা গ্রহণ করবে কিনা, এটা তাদের ক্যাম্পেইনের উপর নির্ভর করবে। সেকেন্ড রিপাবলিক বলতে কি সেইটা তারা এই ঘোষণাতেও পরিষ্কার করে নাই। এইটা বরং একটা তর্কের জায়গা তৈরি হলো। আমি মনে করি যে এনসিপির এই সমস্ত তর্কের জায়গার মধ্যে কারো পক্ষে কারো বিপক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, মুক্তিযুদ্ধকে খাটো করা, 24কে বড় করা, এরকম জিনিসের মধ্যে তাদের না যতটা জড়ায় ততটা তাদের জন্য ভালো। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আন্দোলনের সময় আশুলিয়ার 6 শহীদের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিকভাবে অভিযোগের শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানি 13ই আগস্ট। এদিকে রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবক আমিরকে গুলি করার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, এডিসি রাশেদুল সহ 5 জন পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এসএম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। জুলাই আন্দোলনের সময় রামপুরায় একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি করে পুলিশ। এক পর্যায়ে গুলির মুখে 3 তলা থেকে পড়ে যান আমির হোসেন, তবে সৌভাগ্যক্রমে বেঁচে যান তিনি। পুলিশ 3 তলায় নেমে আর কি গুলি করছে, সেই 6টা গুলি করছে আর কি আমার পায়ে। গত 31 জুলাই চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। মামলার তদন্ত প্রতিবেদন যাচাই বাছাই শেষে ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন, যেখানে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, রামপুরার এডিসি রাশেদুল সহ 5 পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। রামপুরায় যে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল, জীবন বাঁচার তাগিদে অর্থাৎ আত্মরক্ষার তাগিদে কার্নিশে ঝুলেছিল একজন ব্যক্তি, তাকে গুলি করা হয়েছিল। একজন বাড়ির ভিতরে একজন শিশুকে কোলে নিয়ে তার দাদি ছিল, সেই শিশুর মাথার এক পাশে গুলি লেগে আর এক পাশ দিয়ে বের হয়ে যায় এবং আরও একজনকে হত্যার অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ
5 জনের বিরুদ্ধে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। আশা করছি আগামী ওপেনিং ডেট বা তার পরের দিন কগনিজেন্স হিয়ারিং হবে। এদিকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন আশুলিয়া থানায় ছাত্র জনতার লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আশুলিয়া এলাকায় 29 জনকে গুলি করে হত্যা করা হয়েছে, এটাই হলো টোটাল ইনভেস্টিগেশন। এর মধ্য থেকে 4 তারিখে 1 জনকে হত্যা এবং 5 তারিখে 6 জনকে হত্যা, এই 7 জনকে হত্যার জন্য আজকের যে ফরমাল চার্জের উপর শুনানি হলো সেটা হয়েছে। চিফ প্রসিকিউটরের স্পেশাল যে পাওয়ার এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রুলসে দেওয়া আছে, সেই অনুযায়ী উনি এই টোটাল 29 জনের ঘটনা ভিন্ন ভিন্ন আকারে ইনভেস্টিগেশন করছেন এবং ভিন্ন ভিন্ন ফরমাল চার্জ দেওয়ার জন্য উনি আদেশ করেছেন। 13 আগস্ট আসামি পক্ষের অভিযোগ গঠনের শুনানির পর আনুষ্ঠানিক অভিযোগ গঠন করবেন ট্রাইব্যুনাল 2। এস.এম. ফয়েজ, বাংলাভিশন, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নির্ধারিত উচ্চতার প্রায় 300 ভবন থাকলেও রাজুকের অসহযোগিতায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এসব তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহবুব সিদ্দিক। তিনি জানান, অধিক উচ্চতার ভবন উচ্ছেদে চাইলেও ব্যবস্থা নিতে পারে না বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এ ব্যাপারে ব্যবস্থা নিতে রাজুককে চিঠি পাঠানো হয়েছে। রোডম্যাপ অনুযায়ী ডিসেম্বরের মধ্যে শাহজালালের 3rd টার্মিনাল পুরো দমে চালুর ব্যাপারেও সুনির্দিষ্ট টাইম ফ্রেম জানাতে পারেননি তিনি। তবে যত দ্রুত সম্ভব চালুর জন্য টার্মিনাল বুঝে নিতে কাজ চলছে। মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ভবনের উচ্চতা নিয়ে যে প্রশ্ন উঠেছে সে বিষয়েও নিজেদের অবস্থান জানান সিভিল এভিয়েশনের নতুন চেয়ারম্যান। অর্থ পাচার মামলায় 10 বছরের সাজা থেকে ক্যাসিনো কাণ্ডে আলোচিত সাবেক যুবলীগ নেতা ঠিকাদার জি.কে. শামীমকে খালাস দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এ.এস.এম. আব্দুল মবিনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এর আগে 2023 সালের 17 জুলাই অর্থ পাচার আইনের মামলায় আলোচিত ঠিকাদার এস.এম. গোলাম কিবরিয়া শামীম ওরফে জি.কে. শামীমের 10 বছরের কারাদণ্ড দেয় অধীনস্থ আদালত। এছাড়াও তার 7 দেহরক্ষীর 4 বছর করে কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি তাদের 3,83,00,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। রায় ঘোষণার পর সাজার পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। পরে এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন জি.কে. শামীম। বৃহস্পতিবার আপিলের ওপর রায় দেয় হাইকোর্ট। 2019 সালের 20 সেপ্টেম্বর রাজধানীর নিকেতনে শামীমের বাড়ি ও অফিসে র্যাব অভিযান চালিয়ে 8টি আগ্নেয়াস্ত্র, বিপুল সংখ্যক গুলি, 165 কোটি টাকার এফডিআর, 1,81,00,000 টাকা এবং বিপুল পরিমাণে বিদেশি মুদ্রা এবং মদ জব্দ করে। চট্টগ্রাম মহানগরীর অক্সিজেন এলাকায় একটি সেতুর এক পাশ ভেঙে পড়ায় একদিক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এতে সড়কে গাড়ির জট সৃষ্টি হয়েছে। সকালে এই ঘটনা ঘটে। মহানগরীর অক্সিজেন এলাকায় শীতল ঝর্ণার খালের উপরে এই সেতু দিয়ে 2 নম্বর গেট থেকে যাতায়াত করে লোকজন। সিটি কর্পোরেশন প্রকৌশলী জানিয়েছেন, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় শীতল ঝর্ণা খাল প্রশস্ত করা হয়। এরপর থেকেই খালে পানি প্রবাহ বেড়ে গেছে এবং খাল প্রশস্ত হলেও ইটের তৈরি সেতু আগের মতোই ছিল। এতে পানি প্রবাহের কারণে ধীরে ধীরে সেতুর 2 পাশ থেকে মাটি সরে দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। বৃহস্পতিবার সকালে পানির চাপে এক পাশ ভেঙে গেছে। 1980 সালে শীতল ঝর্ণা খালের ওপর সেতুটি নির্মিত হয়। সেতুটির অনেক দিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল। সপ্তাহের শেষ কর্মদিবসে সূচকের পতনের মধ্য দিয়েই লেনদেন চলছে ঢাকা চট্টগ্রাম পুঁজিবাজারে। দাম কমেছে বেশিরভাগ কোম্পানির। লেনদেনের প্রথম 2 ঘন্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স কমেছে 41 পয়েন্ট। বাকি 2 সূচক সারিয়া ভিত্তিক ডিএসএস কমেছে 8 পয়েন্ট আর বাছাইকৃত কোম্পানির সূচক ডিএস30 কমেছে 22 পয়েন্ট। 105টি কোম্পানির দায় বৃদ্ধির বিপরীতে কমেছে 218টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে 73টি কোম্পানির দর। দুপুর 1:45 পর্যন্ত লেনদেন হয়েছে 550 কোটি টাকার। একইভাবে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে চট্টগ্রামেও। কমেছে 109 পয়েন্ট। সিএসইতে লেনদেনের অংশ নেয়া 171টি কোম্পানির মধ্যে দর বেড়েছে 52 কোম্পানির, কমেছে 99টির এবং অপরিবর্তিত রয়েছে 20টি কোম্পানির। আন্তর্জাতিক প্রসঙ্গ।
রাশিয়া থেকে জ্বালানি তেল ও অস্ত্র কেনার জেরে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত 25% শুল্ক আরোপে অন্যায়, অন্যায্য এবং অযৌক্তিক হিসেবে দেখছে ভারত। জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ ভারত নেবে বলেও ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। এর মধ্যে রাশিয়া থেকে আমদানি নিয়ে অবস্থান পরিষ্কার করা হয়েছে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, ভারতের 140 কোটি মানুষের জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্য নিয়েই এই বাণিজ্য চুক্তি করা হয়েছে। অন্যান্য দেশ একরকম পদক্ষেপ নেওয়া সত্ত্বেও কেবল ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন তিনি। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এই নিয়ে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের মোট শুল্কের পরিমাণ বেড়ে 50% দাঁড়িয়েছে। দর্শক, সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি কলিমুল্লাহ গ্রেফতার দেখানো হলো মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়াকে। ফেব্রুয়ারিতে ভোট আয়োজন নিয়ে কর্মচঞ্চল ইসি, প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি নিয়ে চলছে কমিশনের বৈঠক। আওয়ামী অপশাসনের বিরুদ্ধে জুলাই আন্দোলন সবার অর্জন, ভূমিকা রয়েছে প্রবাসী সহ সর্বস্তরের মানুষের, তারেক রহমানের মন্তব্য। আশুলিয়ায় সংগঠিত গণহত্যা ও 6 জনের লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে দুপুর 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।